আসসালামু আলাইকুম। সবাই আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমরা এইচএসসিতে এই অধ্যায়টা নিয়ে আসলে সবাই কম বেশি একটু ভয় পাই স্টুডেন্টরা। মনে করি যে এই অধ্যায়টা না জানি কতটা কঠিন বা এই অধ্যায়ে না জানি কি জিনিসপত্র আছে। হ্যাঁ, অধ্যায়টা একটু বড়, টপিকের সংখ্যা অনেক বেশি। কিন্তু যদি কারো ভেক্টর খুব ভালো মতো পড়া থাকে, তাহলে এই অধ্যায়টা পড়তে আসলে খুব বেশি সমস্যা হয় না। সুতরাং আমি সবাইকে বলবো যে এই অধ্যায়ের লেকচারগুলি শুরু করার আগে একবার দরকার হলে ভেক্টরটাকে হালকা একটা রিভাইজ দিয়ে নেবেন। আর যদি ভেক্টরে আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এই অধ্যায়ে বেশ সমস্যায় পড়তে হবে। তো আমরা আজকে যে লেকচার 1টা আছে নিউটনিয়ান বলবিদ্যার লেকচার 1-এ আমরা কি পড়ব? আমরা জড়তা এবং বল সম্পর্কে জানব। তারপর বিভিন্ন প্রকার বল, যে কীরকম বলগুলি হতে পারে, মৌলিক বলের আলোচনা করব এবং গতি সংক্রান্ত নিউটনের সূত্রাবলীগুলো আমরা দেখব। সুতরাং তাহলে আমরা চলেন শুরু করি। একেবারে শুরুতেই আমরা যে কাজটা করব এই লেকচারের শুরুটাই হচ্ছে জড়তা দিয়ে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে জড়তা কাকে বলে? জড়তাটা হচ্ছে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটাকে জড়তা বলে। তাহলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকে আমরা কি বলছি? জড়তা বলছি। এখন এইখানে জড়তাটা আসলে নির্ভর করে কিসের উপরে? এমসিকিউতে যদি আপনাকে প্রশ্নটা করা হয় যে জড়তা আসলে কিসের উপরে নির্ভরশীল, জড়তা আসলে ভরের উপর নির্ভরশীল। যে বস্তুর ভর যত বেশি হয় তার জড়তাও তত বেশি হবে। ভর কম হলে জড়তা কম, ভর বেশি হলে জড়তা বেশি। এটা আমরা আসলে ইজিলি বুঝতে পারি কিভাবে, সেটা আমি আপনাদেরকে বলছি। ধরুন একটা ছোট বাচ্চা, সে বসে আছে, তাকে কিন্তু একটু ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া সহজ। কিন্তু ধরেন আমাকে কেউ যদি ধাক্কা দিয়ে সরাতে চায় একটু কষ্ট হবে। কেন? কারণ আমার ভর বেশি। তাহলে যার ভর কম তাকে ইজিলি সরানো যায়, তার মানে তার জড়তার পরিবর্তন খুব দ্রুত করা যায়। আর যার ভর বেশি তার জড়তার পরিবর্তন করতে কষ্ট হয়। সুতরাং ভর হচ্ছে তাহলে জড়তার পরিমাপ করার একটা উপায়। তাহলে একটু দেখেন, এখানে হাইলাইট করা আছে, যে বস্তুর ভর যত বেশি হয় তার জড়তাও তত বেশি হয়। অর্থাৎ ভর হচ্ছে পদার্থের কিসের পরিমাপ? জড়তার পরিমাপ। তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পদার্থের জড়তার পরিমাপ, অ্যাকচুয়ালি কে? ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। অন্য কথায় কোনো একটি বস্তুর তার বেগের পরিবর্তনকে বাধা দেওয়ার পরিমাপই হচ্ছে ভর। একটা বস্তুর ভর যদি বেশি হয় সে তার বেগের পরিবর্তনকে বাধা দিবে। এবং এইখান থেকে একটা মজার জিনিস আপনারা ইজিলি বুঝতে পারবেন। দেখেন, একটা ট্রেন যখন আসে, ট্রেন যদি কাউকে ধাক্কা দেয় উড়ে যায়। ট্রেনের কিন্তু খুব বেশি তেমন বেগের পরিবর্তন হচ্ছে না, বাট যাকে ধাক্কা দিল সে উড়ে যাচ্ছে। কেন? কারণ ট্রেনের ভরটা অনেক বেশি। তাহলে যার ভর অনেক বেশি তাকে অ্যাকচুয়ালি থামানো কঠিন বা তার বেগের পরিবর্তন করা কঠিন। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জড়তা সংক্রান্ত ইনিশিয়াল আলোচনা। এখন জড়তার প্রকারভেদ। জড়তা দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। তাহলে আমাদের দুই প্রকার জড়তা আছে, সেই জড়তা দুইটা কি কি? স্থিতি জড়তা এবং গতি জড়তা। তো শুরু করি আমরা আসলে স্থিতি জড়তা দিয়ে। তাহলে স্থিতি জড়তাটা কি? স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা বা ধর্ম, তাকে আমরা কি বলবো? স্থিতি জড়তা বলবো। এখন আমি আপনাদেরকে এই স্থিতি জড়তায় আগে একটা চমৎকার এক্সাম্পল দেখাবো। আমি আসলে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। চলেন আমরা আগে ভিডিওটা একটু দেখে নিই। সো আমি যদি ভিডিওটাকে প্লে করি, তো সাউন্ড নাই ভিডিওটার। কি হলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি ভিডিওটাকে আবার রিপ্লে করব। সো ভিডিওটা প্লে হয়ে গেছে, আবার রিপ্লে করি। একটু এইখানে আমরা খেয়াল করে দেখলে একটা টেনিস ব্যাট ছিল, টেনিস ব্যাটের উপরে কিছু রং রাখা ছিল এবং একটা টেনিস বল এসে ব্যাটটাকে আঘাত করলো। এতে করে কি হচ্ছে সেটা আমরা একটু যদি দেখি ভালো মতো খেয়াল করে। ভিডিওটাকে আবার প্লে করি, আমি প্লে করলাম, এখন পজ করে রাখছি। দেখেন এটা একটা টেনিস ব্যাট, টেনিস ব্যাটের উপরে কিছু রং আছে। তাহলে আবার প্লে করি, এই যে টেনিস বল এসে লাগলো, পজ করি। খেয়াল করেন টেনিস ব্যাটটা কিন্তু সরে গেছে, কিন্তু এই রংগুলা তাদের স্থিতি জড়তার কারণে তাদের জায়গায় রয়ে গেছে।
সো বলটা এসে যখন ব্যাটটাকে আঘাত করছে, ব্যাটটা সরে গেছে, কিন্তু রঙগুলি স্থিতি জড়তার কারণে তার জায়গায় রয়ে গেছে। এই কারণেই খেয়াল করেন রঙগুলি অ্যাকচুয়ালি যে আলাদা হয়ে গেছে, যে দেখেন ব্যাটটা সরে গেছে। এখন এই টেকনোলজিটাই অ্যাকচুয়ালি আমরা ইউজ করি। চলেন এবার আমরা তাহলে আবার ফেরত যাই, যে এই যে স্থিতি জড়তাটা আছে, এই স্থিতি জড়তার বেশ কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো। একটা উদাহরণ অলরেডি আমরা ভিডিওতে দেখলাম। উদাহরণ 1, খেয়াল করেন, গ্লাসের উপর একটি পোস্টকার্ড বা মোটা কাগজ রেখে কাগজের উপর একটি পয়সা রাখলে এবং পোস্টকার্ড বা মোটা কাগজকে হ্যাচকা টানে সরিয়ে নিলে পয়সাটি গ্লাসের ভিতর পড়ে যায়। আমি আপনাদেরকে উৎসাহিত করব বাসায় এই জিনিসগুলো একটু করে দেখবেন। যে ধরেন আপনি একটা কাচের গ্লাস নিলেন, গ্লাসের উপরে একটা পোস্টকার্ড রাখবেন, পোস্টকার্ডের উপরে একটা কয়েন রাখবেন, তারপর পোস্টকার্ডটাকে টান দিয়ে সরিয়ে নেবেন। এখন পোস্টকার্ড না পেলে আপনারা ভিজিটিং কার্ড রাখতে পারেন, অথবা আব্বু আম্মুকে বলে ক্রেডিট কার্ডও রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আবার ক্রেডিট কার্ড ভাঙেন না, পরে মাইর খাবেন। সো বেসিক ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একটা গ্লাস রাখবেন, ওই গ্লাসটার উপরে আপনি যদি কোনো একটা পোস্টকার্ড রাখেন, লেটস সে এটা একটা গ্লাস, এটা একটা গ্লাস, গ্লাসের উপরে আপনি একটা পোস্টকার্ড রাখবেন। তাহলে পোস্টকার্ডটা গ্লাসের উপরে এইভাবে রাখছেন, এবং পোস্টকার্ডের উপরে আপনি একটা কয়েন বা পয়সা রাখবেন। এই পোস্টকার্ডের উপরে রাখবেন একটা কয়েন বা পয়সা। তাহলে কয়েন বা পয়সাই পোস্টকার্ডের উপরে রাখলেন। আচ্ছা, কয়েনটা রাখতে হবে গ্লাসের ঠিক উপর বরাবর, এই যে কয়েন বা পয়সাটা রাখলেন, এটা কয়েন বা পয়সা। এখন যদি এই পোস্টকার্ডটা আপনি হ্যাচকা টানে সরিয়ে নেন, দেখবেন কয়েনটা সোজা কোথায় পড়ে গেছে, নিচে পড়ে গেছে। সো যদি আমি পোস্টকার্ডটাকে সরিয়ে নেই যে কোনো দিকে, ডানে বা বামে, হ্যাচকা টানে পোস্টকার্ডটাকে আপনি সরিয়ে নিলেন, লেটস সে পোস্টকার্ডটাকে আপনি হ্যাচকা টানে এইদিকে সরিয়ে নিছেন, দেখবেন কয়েনটা অ্যাকচুয়ালি এই গ্লাসের ভিতরে পড়ে গেছে। কয়েনটা তখন পোস্টকার্ডের সঙ্গে সঙ্গে সরে যাবে না, কয়েনটা যে গ্লাসের ভিতরে পড়ে যাবে। এটা হচ্ছে স্থিতি জড়তার একটা খুব ভালো এক্সাম্পল বা উদাহরণ। ওকে, নেক্সট উদাহরণে চলে যাই। দেখেন এই উদাহরণটা আমরা অ্যাকচুয়ালি ডে টু ডে লাইফে প্রায় দেখি, যে থেমে থাকা কোনো গাড়ি যদি হঠাৎ চলতে শুরু করে, যে আপনি একটা গাড়ির মধ্যে বসে আছেন, গাড়িটা হঠাৎ করে চলতে শুরু করলো, তাহলে আসলে কি ঘটবে একটু বোঝার চেষ্টা করি। আমি ধরুন এইভাবে গাড়িতে বসে আছি, গাড়িটা এইদিকে যাবে। এখন আমার শরীরের নিচের অংশ, যেটা গাড়ির সিটের সঙ্গে অ্যাকচুয়ালি লাগোয়া, গাড়ি চলতে শুরু করা মানে গাড়ির সিটটাও কিন্তু সামনের দিকে যাচ্ছে, কিন্তু আমার মাথা তো কোনো কিছুর সঙ্গে অ্যাটাচড নাই। তাহলে গল্পটা কি হবে, আমার শরীরের নিচের অংশ যদি সামনে চলে যায়, মাথাকে একটু পিছনের দিকে ঝুঁকে যাবে। সুতরাং যদি চলন্ত কোনো গাড়ি হঠাৎ চলতে শুরু করে, যাত্রীর দেহের উপরের অংশ গাড়ি যেদিকে গতিশীল তার বিপরীত দিকে কি করবে, হেলে পড়বে। এটা হচ্ছে আর একটা স্থিতি জড়তার এক্সাম্পল। সো দেখেন, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা বাস যেদিকে চলতে শুরু করে তার বিপরীত দিকে হেলে পড়ে। এটা স্থিতি জড়তার আর একটা উদাহরণ। থার্ড যে উদাহরণ, এটা হচ্ছে শীতকালে আমাদের মা খালারা ব্যাপকভাবে ইউজ করেন। কাপড় শুকাতে দেন, তারপর লাঠি দিয়ে ইচ্ছা মতো বাড়ি দেন। সো দেখেন, একটা কাপড়কে লাঠি দিয়ে বাড়ি দিলে কি হয়, কাপড়কে যখন আমি লাঠি দিয়ে বাড়ি দিচ্ছি, খেয়াল করেন কাপড়টাকে আপনি লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন, তাহলে কাপড়টা তো সরে গেল, কিন্তু ধুলাবালিগুলা স্থিতি জড়তার কারণে তার জায়গায় রয়ে গেছে। সো একটু আগে ধুলাবালিগুলো কার গায়ে ছিল, কাপড়ের গায়ে ছিল, কাপড়কে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন, কাপড় সরে গেছে, ধুলাবালি এখন কারো গায়ে তো নাই, সে নিচে পড়ে যায়। একটু আগে যে এই যে টেনিস ব্যাটের গল্পটা দেখলেন, ওটাই আসলে এই 3 নাম্বারটাকে ডিফাইন করে। সো এই হচ্ছে আমাদের স্থিতি জড়তার ডিটেলসগুলি। এরপর আমরা চলে যাব গতি জড়তায়। সো স্থিতি জড়তায় একটা স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা ছিল স্থিতি জড়তা। আর গতিশীল বস্তুর গতি বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকে আমরা কি বলবো, গতি জড়তা বলবো। এখন গতি জড়তার যে এক্সাম্পলগুলি আছে, সেই এক্সাম্পলগুলো যদি চিন্তা করি, প্রথমটাই হচ্ছে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা গাড়ি যেদিকে গতিশীল ছিল সেদিকে ঝুঁকে পড়েন। চলেন জিনিসটা বোঝার চেষ্টা করি। একটা চলন্ত গাড়ি যাচ্ছে, সো আমি ধরেন সামনের দিকে গতিশীল, এই অবস্থায় গাড়িটা ব্রেক করলো, ব্রেক করলে আমার শরীরের নিচের অংশ কিন্তু থেমে যাবে, কিন্তু মাথা এখনো গতিশীল অবস্থায় আছে, সো মাথা সামনের দিকে চলে যাবে।
সো আবার রিপিট করতেছি, ধরুন আমি এই মুহূর্তে গতিশীল ছিলাম একটু আগে, হঠাৎ করে গাড়িটা ব্রেক করছে, তাহলে যদি গাড়িটা ব্রেক করে আমার শরীরের নিচের অংশটা যেটা গাড়ির সঙ্গে লেগে আছে সেটা কিন্তু গাড়ি থামার সাথে সাথেই থেমে যাবে, কিন্তু শরীরের উপরের অংশ এইটা গতি জড়তার কারণে কোন দিকে চলে যাবে, সামনের দিকে চলে যাবে। তাহলে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা গাড়ি যেদিকে গতিশীল সেদিকে কি করবেন, ঝুলে পড়বেন বা ঝুঁকে পড়বেন, ঝুলে না ঝুঁকে পড়বেন। এবার আসি উদাহরণ 2, যেটা বাস থেকে নামার সময় আমাদের বাম পা দিয়ে সামনের দিকে নামতে বলা হয় কেন? সো বাংলাদেশে এটা বাম পা কেন, কারণ বাংলাদেশে গাড়িগুলা রাইট হ্যান্ড ড্রাইভ। সো আমি যদি একটু ডায়াগ্রামটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি, আমাদের দেশে গাড়িগুলার সিনারিও কি হয়। সো ধরুন একটা বাস, এইটা বাসের ড্রাইভার যদি এইখানে থাকে, বাসের দরজাটা হয় এইদিকে, সো বাসটা এইদিকে যাচ্ছে। তাহলে দেখুন আমি কিন্তু যখন এখানে দরজায় এসে দাঁড়াচ্ছি, আমি যদি যাত্রী হই, যাত্রী এই যে দরজায় এসে দাঁড়াচ্ছে, আপনি উপর থেকে দেখতেছেন, আমি অ্যাকচুয়ালি সামনের দিকে আমাকে যেতে হবে, উল্টা দিকে যাওয়া যাবে না, গতি জড়তার কারণে আমাকে সামনের দিকে যেতে হবে। তাহলে আমি এখানে কোন পা দিয়ে নামবো, বাম পা দিয়ে নামবো। তাহলে বাম পা দিয়ে নামলে আমি অ্যাকচুয়ালি এই যে এখান থেকে বাম পা দিয়ে নামতেছি, আমি কিন্তু সামনের দিকে যেতে পারতেছি গতি জড়তার কারণে। কিন্তু যদি ভুলে আমি এইখানে এই অবস্থায় গাড়ি যাচ্ছে এইদিকে, আমি নেমে গেছি ডান পা দিয়ে, আমার শরীরটা গতি জড়তার কারণে কোন দিকে চলে যাবে, পিছনের দিকে। একটু বেগ বেশি হলে আমি কিন্তু পড়ে যাব, কিসের কারণে, গতি জড়তার কারণে। কারণ আপনি সামনের দিকে মুভ করাটা ইজি, বাট আপনি ডান পা দিয়ে ভুলক্রমে নেমে গেছেন, আল্লাহ মাফ করুক, আপনার তখন গতি জড়তার কারণে মাথা কোন দিকে চলে গেছে, পিছনের দিকে। বডির উপরে আপনার কোনো কন্ট্রোলই থাকবে না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা। তাহলে এই জন্য অলওয়েজ খেয়াল রাখবেন, বাংলাদেশে আপনার যেহেতু ডান পাশে স্টিয়ারিং হুইলটা থাকে, বাম দিকে দরজা থাকে, আমরা সব সময় বাম পা দিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করব, সামনের দিকে থাকার চেষ্টা করব। উদাহরণ 3টাও একটা মজার উদাহরণ। এটা আপনি এরপরে গাড়িতে বসে, গাড়িটা যদি সমবেগে চলে, একটা কয়েন টস করবেন, দেখবেন কয়েনটা ঠিক আপনার কোলেই পড়ছে। সো আপনি সমবেগে যখন চলছেন, ধরুন আমি যদি এখানে সমবেগে হাঁটি, সমবেগে হাঁটতে হাঁটতে এই কলমটাকে যদি আমি উপরের দিকে মারি, কলমটা আবার আমার হাতেই আসবে। কেন হাতে আসবে, গতি জড়তার কারণে। দেখেন আমি এখানে কলমটাকে থ্রো করলাম, কলম আমার হাতেই আসতেছে, আমি তো স্থিরই ছিলাম। কিন্তু আমি যদি হাঁটতে হাঁটতে এই কাজটা করি, সেম কলমটা আমার হাতেই আসবে। এখন এখানে জায়গাটা অল্প বলে আমি এক্সপেরিমেন্টটা করে দেখাতে পারছি না, বাট আপনি চাইলে কিন্তু আপনার ঘরে এই লেকচারটা দেখার পর একটু হাঁটতে হাঁটতে একটা বস্তুকে টচ করেন, জাস্ট নর্মাল স্পিডে হাঁটতে হাঁটতে বস্তুটাকে টচ করবেন, দেখবেন আপনি সামনে গেছেন, বস্তু আপনার হাতেই পড়ছে। এবং এটা আসলে আরও ভালো প্রাস বা প্রজেক্টাইল মোশনেও কিন্তু বোঝা যায়। সো যারা গতিবিদ্যাটা খুব সুন্দর মতো বুঝে আসছেন, তারা এটা খুব ভালো মতো বুঝছেন। এবং আরেকটা এক্সাম্পল আমি বলি, যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে ধরুন একজন ঘোড়সওয়ার, মানে ঘোড়ায় চলে, ঘোড়ার উপরে চড়ে কেউ যাচ্ছে, এটা হচ্ছে ঘোড়সওয়ার। ঘোড়সওয়ার ঘোড়া থেকে হঠাৎ করে যদি লাফ দেয়, লাফ দেওয়ার পরে সে কিন্তু মাটিতে পড়বে না, সে যদি সোজা উপরের দিকে লাফ দেয়, সে আবারও ঘোড়ার পিঠে চড়বে। কেন? কারণ ধরেন এইখানে সে ছিল, সে লাফ দিল, লাফ দিলে তার ওয়াই অক্ষ বরাবর বেগ আছে, কিন্তু এক্স অক্ষে তার বেগ কি জিরো ছিল না, তো এক্স অক্ষে তার বেগ ঘোড়ার বেগের সমান। তাহলে এক্স অক্ষের বেগ তাকে সামনে নিয়ে আসবে, আর ওয়াই অক্ষের বেগ তাকে উপর থেকে নিচে নামাবে। সো একটা প্রজেক্টাইল মোশন বা প্রাসের মতো পুরো জিনিসটা হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের যে জড়তাগুলো আছে, এই জড়তাগুলোর সংজ্ঞা, উদাহরণ। তাহলে এখন এতক্ষণ ধরে আমরা জড়তা পড়লাম, জড়তার পরিবর্তন যখন করতে যাব আমরা, যে জড়তার পরিবর্তনটা আসলে করে তাকেই বল বলা হয়। তাহলে বল কাকে বলে? বল হচ্ছে যা বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায়। খেয়াল করেন এখানে শুধুমাত্র কিন্তু জড়তার পরিবর্তন করে সংজ্ঞাটায় বলা হয় নাই, বলা হচ্ছে কি যা বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায়। কেন এই বা করতে চায় কথাটা আসছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, চলেন। দেখেন অনেক সময় আমরা ইফোর্ট দেওয়ার পরেও, মানে হচ্ছে আমরা এনার্জি বা ইফোর্ট দেওয়ার পরেও একটা বস্তুকে মুভ করতে পারি না। সো ধরুন আমি যদি কোনো একটা দেয়ালকে ধাক্কা দিই, একটা দেয়ালকে সারাদিন ধাক্কা দিলেও দেয়াল সরবে?
সরবে না। কেন সরবে না? কারণ অ্যাকচুয়ালি ওর ভর বা ওর জড়তা এত বেশি, সেই জড়তা পরিবর্তন করার মতো বল আমি দিতে পারছি না। কিন্তু একটা বুলডোজার নিয়ে এসে ধাক্কা দেন, ভেঙে যাবে, সরে যাবে। সো অ্যাকচুয়ালি বল হওয়ার জন্য জড়তার পরিবর্তন হতেই হবে এটা ম্যান্ডেটরি না। ইন্টেনশন বা উদ্দেশ্য জড়তার পরিবর্তন করা, কিন্তু জড়তার পরিবর্তন না হলেও বল প্রযুক্ত হতে পারে। আমি একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছি, জড়তার পরিবর্তন হচ্ছে না, কিন্তু বল আছে, কারণ আমরা এখানে ইন্টেনশন বা উদ্দেশ্য কি, জড়তার পরিবর্তন করার চেষ্টা করা। সো এই যে দেখেন, যা বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলা হয়? বল বলা হয়। এখন ডেফিনেশনটাকে আরেকটু ডিফারেন্টলি আমরা বলতে পারি। এটা অ্যাকচুয়ালি ইসাক স্যারের বই যদি আপনারা পড়েন দেখবেন এই অংশটুকু ইসাক স্যারের বই থেকে নেওয়া, যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাবার চেষ্টা করে তাকে বল বলে। খেয়াল করেন, যে বাহ্যিক কারণ। সাধারণত আমরা মানে হচ্ছে ইন্টারনাল ফোর্স নিয়ে চিন্তা করছি না, এখন আমরা এক্সটার্নাল ফোর্স নিয়ে চিন্তা করতেছি। তো ইন্টারনাল ফোর্স বা অভ্যন্তরীণ বল টল এই টাইপ জিনিসপত্র নিয়ে আমরা টানাহেঁচড়া করব না, কারণ আমাদের এইচএসসির আলোচনার বিষয়বস্তু সেটা না। আমরা আমাদের কনটেক্সটে থাকব। আমরা বল সাধারণত আমরা প্রয়োগ করি। সো যে প্রযুক্ত বলটা, এটা কোথা থেকে আসে? সাধারণত আমরা বাইরে থেকেই বলটাকে প্রয়োগ করি। সুতরাং যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাবার চেষ্টা করে তাকে কি বলা হয়? বল বলা হয়। ঠিক আছে? এখন যদি কারো বাহ্যিক কারণ নিয়ে সমস্যা থাকে, আমি বলবো ইসাক স্যারের বই কনসাল্ট করেন, ইসাক স্যারের বই দেখেন, ইসাক স্যারের বই এইভাবেই বলা আছে। এবং মানে হচ্ছে শাহজাহান তপন স্যার, ইসাক স্যার বা প্রামাণিক স্যারের বইয়ে যে ডেফিনেশন বা সংজ্ঞাগুলি দেওয়া আছে, আমরা এগুলোকে স্ট্যান্ডার্ড ধরে কিন্তু পড়ি। সুতরাং যদি ওনাদের বইয়ে কোথাও ভুল থাকেও, সেই ভুলটা খুব মেসিভ বা অনেক বড় ভুল যদি না হয়, বা প্রিন্টিং মিস্টেক জনিত কোনো ভুল যদি না হয়, আমরা উনাদের বইয়ের ডেফিনেশনগুলাই লিখব। কারণ একটা জিনিস মাথায় রাখেন, দিন শেষে আপনি যতই জ্ঞান অর্জন করেন না কেন, পরীক্ষার খাতায় আপনার নাম্বারটা দিবে আপনার শিক্ষক। পরীক্ষার খাতায় আপনার জ্ঞান কতটুকু আছে সেটা শিক্ষক দেখতে যাবেন না, উনি দেখতে যাবেন আপনি খাতায় কি লিখছেন। এবং সকল শিক্ষকের প্রতি সম্পূর্ণ সম্মান জ্ঞাপন করে আমি এই কথাটা বলতেছি, আমাদের দেশে অনেক শিক্ষক আছেন যারা অ্যাকচুয়ালি বইয়ের ল্যাঙ্গুয়েজটাকে একটু ফলো করার চেষ্টা করেন, বা তারা বইয়ের ল্যাঙ্গুয়েজটা ফলো করলে একটু বেশি মার্কস দেন। আপনাদের পড়ার একটা উদ্দেশ্য কিন্তু নাম্বার তোলা, সবার উদ্দেশ্য কিন্তু জ্ঞান অর্জন করা না ভাইয়া আপুরা। এই জায়গাটায় আমরা একটু ভুল করে ফেলি। কেন ভুল করি? আমরা মনে করি আচ্ছা পড়ালেখার মৌলিক উদ্দেশ্যটা কি? ভাই, আমাদের সোশ্যাল এবং ইকোনমিক্যাল যে অ্যাসপেক্ট, এই জায়গায় সোশিও ইকোনমিক কন্ডিশনে পড়ালেখার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো জায়গায় চান্স পাও, ভালো একটা চাকরি পাও। এর বাইরে অ্যাকচুয়ালি জিনিসপত্র কম। সো বাস্তবতায় আসি, আমি আপনাদেরকে পড়ানোর সময় আমি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টা মোটামুটি ইসাক স্যারের বইয়ের যে লেখা আছে সেটা অনুযায়ী পড়াবো। সুতরাং এখানে আমি যে সংজ্ঞাগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা হয় এই সংজ্ঞাগুলি লেখেন, অথবা যে প্রচলিত বইগুলি আছে, ইসাক স্যারের বই হতে পারে, শাহজাহান তপন স্যারের বই হতে পারে, প্রামাণিক স্যারের বই হতে পারে, সেলু স্যারের বই হতে পারে, যে কোনো একটা বই থেকে আপনারা লেখেন, কোনো সমস্যা নেই। ওকে, এই বয়সে আপনার এর অ্যাডভান্স বইয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আসেন, আমরা বলের সংজ্ঞা থেকে একটু কথাবার্তা বলে ফেললাম। বলের সংজ্ঞা থেকে আমরা এখন কিছু জিনিসপত্র দেখব। এটাও হচ্ছে অ্যাকচুয়ালি ইসাক স্যারের বইয়ে আছে আলোচনাটা, বলের বৈশিষ্ট্য বা বল গতির উপর কি কি প্রভাব বিস্তার করে। একটা বল গতির উপরে কি কি প্রভাব বিস্তার করে। তাহলে দেখেন, প্রথম যে কথাটা সেটা হচ্ছে প্রযুক্ত বল কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে। একটা বস্তু স্থির আছে, তাহলে স্থির বস্তুকে গতিশীল করতে পারে কে? প্রযুক্ত বল। প্রযুক্ত বল স্থির বস্তুকে গতিশীল করতে পারে। তাহলে স্থির বস্তুকে গতিশীল করতে পারে কে? প্রযুক্ত বল। আমি কেন এই তথ্যগুলো দেখাচ্ছি ভাইয়া আপুরা এই কারণে, বোর্ড পরীক্ষায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় বা জিএসটিতে যে এমসিকিউ কোশ্চেনগুলি আসে, তার মধ্যে প্রচুর কোশ্চেন থাকে তথ্যমূলক।
সো আমি চেষ্টা করব আমার লেকচারগুলিতে এই তথ্যগুলিকে তুলে আনতে, যাতে করে পরবর্তীতে আপনি অ্যাডমিশন ফেজে যেয়ে নতুন করে কিছু আপনার পড়তে না হয়। ওকে, এরপর আসেন, বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি পায় বা বস্তুর বিকৃতি ঘটতে পারে। এটা একটু খেয়াল করেন 2 নাম্বার পয়েন্টটা। 1 নাম্বার পয়েন্টে ছিল একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারে কে? বল। 2 নাম্বার হচ্ছে গতিশীল যদি বস্তু হয় সেটার বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কি? বেগ বাড়াতে পারি আমি অথবা বেগ কমাতে পারি। তাহলে যদি বস্তু যেদিকে গতিশীল সেদিকেই বল দেই, সাহায্যকারী বল দেই, তাহলে বস্তুর বেগটা বেড়ে যাবে বা ত্বরণ হবে। আর যদি বস্তু যেদিকে গতিশীল উল্টো দিকে একটা বল দেই বা বাধা বল দেই, তাহলে তখন বস্তুর বেগ কমে যাবে বা মন্দন হবে। তাহলে বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি পায় বা বস্তুর বিকৃতি ঘটতে পারে। বিকৃতি ঘটতে পারে কিভাবে? ধরুন আপনি একটা স্প্রিং নিলেন, স্প্রিংকে টান দিলেন, এই যে বাহ্যিকভাবে একটা বল দিলেন আপনি স্প্রিংকে, তাহলে স্প্রিংটার বিকার বা বিকৃতি হচ্ছে। একটা তারকে টান দিলেন, তারের বিকার বা বিকৃতি হচ্ছে। ওকে, এরপর আসি 3 নাম্বার, প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগের তথা গতির দিক পরিবর্তন করতে পারে। প্রযুক্ত বলটা অ্যাকচুয়ালি গতিশীল বস্তুর বেগের তথা গতির দিক পরিবর্তন করতে পারে। এটা খুব ইন্টারেস্টিং একটা অংশ। দেখেন, বিশেষ করে বৃত্তাকার গতিতে এই জিনিসটা খুব কাজে লাগে। একটা বস্তুর বেগের মানের পরিবর্তন হলো না, কিন্তু দিকের পরিবর্তন হলেও ত্বরণ হবে। ভেক্টর যারা ঠিক মতো পড়ছেন তারা এই জিনিসটা বুঝবেন, যারা ভেক্টর ঠিক মতো পড়েন নাই তাদের জন্য এক বালতি সমবেদনা। খালি কয়েকটা অঙ্ক করছেন, ভাবতেছেন অনেক কিছু পারেন, ঘোড়ার ডিম পারেন, কিচ্ছু পারেন না। ধরুন একটা বস্তু এদিকে যাচ্ছে, বস্তুটার বেগের মান 20 মিটার পার সেকেন্ড। এখন আমি বস্তুটাকে কয়েক সেকেন্ড পরে, লেটস সে t=10 সেকেন্ড পরে বস্তুটার বেগের মান একই রাখতে চাই, কিন্তু বস্তুটাকে আমি ডিরেকশন চেঞ্জ করাতে চাই। t=10 সেকেন্ড পরে বিশ মিটার পার সেকেন্ড, t=10 সেকেন্ড পর আমি চাই বস্তুটার বেগের ডিরেকশন এটা হোক, কিন্তু বেগের মান একই থাকুক 20 মিটার পার সেকেন্ড। সো যারা ভেক্টর ভালো মতো করছেন তারা এখানে ত্বরণ নির্ণয় করতে পারবেন, বল নির্ণয় করতে পারবেন। কারণ দেখেন, যে ভেক্টর ভালো মতো পড়েন নাই উনি এখানে ত্বরণ নির্ণয় করতে পারবেন না। বেগের মান একই আছে, কিন্তু বেগের দিক কি হয়ে গেছে? পরিবর্তিত হয়ে গেছে। বেগের মান একই আছে, বেগের দিক পরিবর্তিত হয়ে গেছে। তাহলে এখানে অবশ্যই কি হয়েছে? ত্বরণ হয়েছে। সেই ত্বরণের মানটা ভেক্টর আকারে আপনি চাইলে নির্ণয় করতে পারবেন। সো আমি নির্ণয় করে দিচ্ছি এখানে যে ত্বরণটা হলো 10 সেকেন্ড সময়ে ত্বরণ এ, এটা হচ্ছে আদিবেগ ভি ইনিশিয়াল ভেক্টর। তাহলে আদিবেগ ভেক্টরটা হচ্ছে 20 আই ক্যাপ। শেষ বেগ ভি এফ ভেক্টর, এটা ইকুয়ালস টু হচ্ছে 20 জে ক্যাপ। তাহলে ত্বরণ এ ভেক্টর ইকুয়ালস টু শেষ বেগ ভেক্টর ভি এফ ভেক্টর মাইনাস আদিবেগ ভেক্টর ভি আই ভেক্টর ডিভাইডেড বাই টাইম টি। সো তাহলে আমাদের 20 জে ক্যাপ মাইনাস 20 আই ক্যাপ ডিভাইডেড বাই টাইম টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 2 জে ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ, এটা হচ্ছে আমাদের ত্বরণ ভেক্টরটা। তাহলে ত্বরণ ভেক্টরের মান কত? এই ত্বরণ ভেক্টর এর মান a ইকুয়ালস টু রুট ওভার 2 আই ক্যাপ স্কোয়ার প্লাস 2 জে ক্যাপ স্কোয়ার। তাহলে এটা হবে 4 4 8 2√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হচ্ছে। তাহলে দেখেন, একটা বল যদি আমরা দেই, সেই বল বেগের মানের পরিবর্তন না করে দিকের পরিবর্তন করে ফেলতে পারে। আচ্ছা, t=10 সেকেন্ডটাই চিপায় পড়ে গেছে, 10 সেকেন্ড বোঝা যায় না, এটা আমরা একটু ভালো মতো লিখি। t=10 সেকেন্ডে এই যে বেগের মান অপরিবর্তিত রেখে বেগের দিক পরিবর্তন করা হয়েছে। সো তাহলে প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগের তথা গতির দিক পরিবর্তন করতে পারে।
4 নাম্বারটা, এটা নিয়ে পরে ডিটেলস আলোচনায় যাব নিউটনের গতির তৃতীয় সূত্র আলোচনা করার সময়। তো ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে অনেকের আমাদের কনফিউশন থাকে, আমি সেগুলোর আলোচনা করব ইন ডিউ টাইম। আপাতত মাথায় রাখি বল সাধারণত জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। সো এটা আসলে আমরা ডিটেলস ক্রিয়া প্রতিক্রিয়া বল আলোচনা করার সময় করব। সো মাথায় রাখি বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এখন বলের যে এককটা, এসআই একক কি? নিউটন। সো 1 নিউটন মানে কি 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বলের এসআই একক নিউটন। মানে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রদান করি, যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাকে আমরা 1 নিউটন বল বলে থাকি। এখন এফপিএস পদ্ধতিতে বলের একটা একক আছে, সেটাকে বলা হয় পাউন্ডাল। এফপিএস এককে সেটা কি? পাউন্ডাল। আর সিজিএসও একটা একক আছে, বাট আপাতত আমরা এফপিএস একক যেটা আছে সেই পাউন্ডালটা কি সেটা একটু দেখি। ওকে, সো এফপিএস পদ্ধতিতে বলের একক যদি পাউন্ডাল হয়, 1 পাউন্ডাল কাকে বলে? 1 পাউন্ডাল হচ্ছে যে বল 1 পাউন্ড ভর বিশিষ্ট কোনো একটা বস্তুতে প্রযুক্ত হয়ে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে কি বলা হয়? 1 পাউন্ডাল বলে। তাহলে এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে এফপিএস যে এককটা আছে সেখানে 1 পাউন্ড ভরের একটা বস্তুকে যদি আপনি 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার এই পরিমাণ কি দিতে পারেন? ত্বরণ দিতে পারেন, তাহলে তাকে কি বলবো? 1 পাউন্ডাল বল বলে। এখন আসি বলের যে মাত্রা, বলের মাত্রা কিভাবে আসবে? এই যে দেখেন এখানে বলের এককটা নিউটন সমান কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কিলোগ্রামের জন্য বড় এম, মিটারের জন্য এল, আর সেকেন্ড স্কোয়ারের জন্য টি-2। এটা হচ্ছে বলের একক এবং মাত্রা, সরি এটা বলের মাত্রা। ওকে, চলেন আগাই। আমরা এখানে একটু বলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যে বলগুলো আসলে সাধারণত কত প্রকার হয়ে থাকে। প্রথমেই দেখেন এখানে দেখা যাচ্ছে স্পর্শ ও অস্পর্শ বল। স্পর্শ বল, যে বলটা স্পর্শ করা ছাড়া দেওয়া যায় না। সহজ এক্সাম্পল, কাউরে কষায় থাপ্পড় মারবেন, হাত গাল একসাথে হইতে হবে, স্পর্শ বল। অস্পর্শ বল, যে বলটা স্পর্শ করা ছাড়াই প্রয়োগ করা যায়। কিরকম? পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরতেছে, এদের মধ্যে একটা কি বল আছে? মহাকর্ষ বল আছে। এটা কি স্পর্শ বল? না, এটা অস্পর্শ বল। আবার ধরেন আপনার চৌম্বক ক্ষেত্রের মধ্যে, ধরুন একটা চুম্বকের ধারে কাছে লোহাকে আনছেন, লোহা আকর্ষিত হচ্ছে চুম্বকের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে বল সেটা কিন্তু স্পর্শজনিত বল না, সেটা কি হয়ে যাচ্ছে? অস্পর্শ বল হয়ে যাচ্ছে। তাহলে ডেফিনেশনটা দেখে ফেলি, স্পর্শ করা ছাড়া যে বল প্রয়োগ করা যায় না তাকে বলে স্পর্শ বল, আর স্পর্শ করা ছাড়া যে বল প্রয়োগ করা যায় তাকে কি বলা হয়? অস্পর্শ বল বলা হয়। ওকে, এরপর আসি সাম্য বল ও অসাম্য বল। সাম্য বলটা কি? ধরুন সাধারণভাবে কোনো একটা বস্তুর উপরে আসলে একটা বল কাজ করে না, একটা বস্তুর উপরে সবসময় একাধিক বল কাজ করে। তাহলে একাধিক বল কাজ করে যদি বলগুলোর লব্ধি শূন্য হয়ে যায়, বোঝার চেষ্টা করি, একাধিক বল কাজ করতেছে, বলগুলোর লব্ধি শূন্য হয়ে গেছে, তাহলে লব্ধি যদি শূন্য হয়ে যায় কোনো ত্বরণ থাকবে না, তার মানে জড়তার পরিবর্তন হবে না। সুতরাং যদি সবগুলা বলের লব্ধি মিলে শূন্য হয়ে যায়, একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়, বলগুলোকে কি বলে? সাম্য বল বলে। তাহলে সাম্য বল যখন থাকবে তখন অ্যাকচুয়ালি বস্তুর ত্বরণ হচ্ছে না, লব্ধি শূন্য হচ্ছে, তার মানে জড়তার পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে জড়তার পরিবর্তন হয় না। এখন যদি একাধিক বলের লব্ধিটা শূন্য না হয়ে অশূন্য হয়, একাধিক বলের লব্ধি অশূন্য হলে বলগুলোকে আমরা কি বলবো? অসাম্য বল বা সাম্যতাবিহীন বল বলবো। এই ক্ষেত্রে বস্তুর অ্যাকচুয়ালি কি হবে? জড়তার পরিবর্তন হবে। অসাম্য বলের বেলায় বস্তুর জড়তার পরিবর্তন হয়, বস্তুর জড়তার পরিবর্তন হয়। এখন আমরা এখানে একটু সাম্য বল অসাম্য বলের এক্সাম্পলটা একটু দেখব।
দেখেন এখানে অলরেডি একটু আগে যেটা পড়লাম সেটাই লেখা আছে, সাম্য বলে জড়তার পরিবর্তন হয় না, অসাম্য বলে জড়তার পরিবর্তন হয়। তাহলে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিব, একটু বোঝানোর জন্য এক্সাম্পল ক্রিয়েট করি, চলেন। ধরুন আমি একটা বস্তু নিব, এখানে প্রথমে একটু সাম্য বলের ধারণা থেকে, ধরুন এটা একটা তল, এটা একটা সারফেস বা তল, এই তলের উপরে আমরা একটা বস্তু রাখি, এই তলের উপরে একটা বস্তু রাখলাম, ধরুন এটা একটা বস্তু। এখন এই বস্তুর উপরে আমি দুটো বল দিব, একটা বল দিব ডান দিকে, তাহলে ডান দিকে যে বলটা দিলাম F1, এই বলটা F1 ভেক্টর আকারে লিখি 100 i ক্যাপ। তাহলে F1 ভেক্টরটা 100 i ক্যাপ, বলটা আমরা ডান দিকে দিচ্ছি, তাহলে x অক্ষের ধনাত্মক দিক হলে কি হয়, প্লাস i ক্যাপ হয়। আর একইভাবে উল্টো দিকে একই পরিমাণ একটা বল দিলাম, F2 ভেক্টর সমান -100 i ক্যাপ। তাহলে লব্ধি যে বলটা সামেশন অফ F ইকুয়ালস টু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, তার মানে 100 i ক্যাপ মাইনাস 100 i ক্যাপ। তাহলে এটা একটা নাল ভেক্টর পাবো আমরা। তাহলে লব্ধি বলটা হচ্ছে নাল ভেক্টর দিচ্ছে। ধরে নেই এই বস্তুর ভর, এই যে বস্তুটা আছে, বস্তুর ভর m সমান 20 কেজি। তাহলে বস্তুটার উপর লব্ধি বল যেহেতু 0, ত্বরণ a ভেক্টর সমান সামেশন অফ f ভেক্টর লব্ধি বল ডিভাইডেড বাই ভর m, তাহলে 0 ডিভাইডেড বাই 20, তাহলে এটা 0ই থাকবে। তাহলে বস্তুটার কোনো ত্বরণ হচ্ছে না, তার মানে বস্তুর জড়তার পরিবর্তন হচ্ছে না। কারণ ত্বরণ না হওয়া মানে কি, ত্বরণ না হওয়া মানে হচ্ছে বস্তুর বেগের পরিবর্তন হয়নি। তাহলে স্থির থাকলে বস্তু স্থিরই আছে, গতিশীল থাকলে বস্তু সুষম দ্রুতিতে সরল পথেই চলতে থাকবে। আসবো গতি সংক্রান্ত নিউটনের সূত্রাবলী যখন আমরা আলোচনা করব, তখন এই প্রত্যেকটা জিনিস আমি আবার ডিসকাস করব। এখন আমরা যদি অসাম্য বলের কনসেপ্টে আসি, একটা হচ্ছে সাম্য বল আর একটা সাম্যতাবিহীন বল বা অসাম্য বল। আমি আবারও আর একটা বস্তু এখানে আঁকবো। সো চলুন এখানে আমরা একটা বস্তু আঁকি, অন্য আর একটা বস্তু। সো এই 20 কিলোগ্রাম ভরের বস্তুটাকে আমরা চিন্তা করি যে এখানে একইভাবে 20 কিলোগ্রাম ভরের বস্তুই আছে, এখানে m ইকুয়ালস টু 20 কিলোগ্রাম। সো এই বস্তুটার ভরও 20 কিলোগ্রাম, m সমান 20 কিলোগ্রাম। কিন্তু এখন যে বল দুটো প্রয়োগ করা হবে, ডান দিকে বলটা দিলাম F1 ভেক্টর ইকুয়ালস টু 120 i ক্যাপ, আর F2 ভেক্টর এটা বাম দিকে, এটাকে বলি -80 i ক্যাপ। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা যে দুটো বল প্রয়োগ করেছি, এই দুটো বল পরস্পর সমান না, বল দুটো পরস্পর অসমান, বিপরীত দিকে কাজ করতেছে এবং অসমান দুইটা বল। তাহলে লব্ধি যে বলটা সামেশন অফ F, লব্ধি বল F ভেক্টর সমান F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। তাহলে F1 ভেক্টর 120 i ক্যাপ, F2 ভেক্টর হচ্ছে -80 i ক্যাপ। তাহলে আমরা এখানে 40 i ক্যাপ পাবো লব্ধি বলটা। তাহলে লব্ধি বল 40 i ক্যাপ হলে ত্বরণ a ভেক্টরটা হবে সামেশন অফ f ভেক্টর ডিভাইডেড বাই ভর m। সামেশন অফ f ভেক্টর মানে 40 i ক্যাপ, ভর mটা হচ্ছে আমাদের এখানে 20 কিলোগ্রাম, তাহলে 2 i ক্যাপ। সো ডান দিকে তাহলে বস্তুটার ত্বরণ হবে, তার মানে ওই বস্তুটার কিন্তু বেগ বাড়তেছে, ত্বরণ হচ্ছে, জড়তার পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা গাণিতিকভাবে দেখছি যে সাম্য বলে জড়তার পরিবর্তন হয় না, অসাম্য বলে জড়তার পরিবর্তন হয়। এখন সাম্য বলটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা এইখানে আর একটা গাণিতিক সমস্যা করব, এটা একটা একেবারে কমন সমস্যা। ছবির ফ্রেম যে ঝুলে থাকে, এই ছবির ফ্রেমটার উপরে যে রশি দুইটা থাকে, রশি দুইটা যে বল দেয় তাকে আমরা টান বল বলি। যদিও আজকে আমি টান বল নিয়ে টানাটানি করব না, টান বলের টানাটানি পরের লেকচারগুলোতে ব্যাপকভাবে হবে ইনশাল্লাহ। সো আজকে শুধুমাত্র আমরা একদম ভেরি বেসিক কিছু জিনিসপত্র বোঝার চেষ্টা করি যে
আপনি একটা রশ্মি দিয়ে এইখানে এ বিন্দু থেকে এ বি এসি এই দুইটা রশ্মির দৈর্ঘ্য সমান, সমান দৈর্ঘ্যের দুটো রশ্মি দিয়ে একটা বস্তু যার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থটা দেওয়া নাই, এই বস্তুর ভর কত? 10 কিলোগ্রাম ভর। 10 কিলোগ্রাম ভরের একটি ছবির ফ্রেমকে সমান দৈর্ঘ্যের দুটি সুতার সাহায্যে পাশের চিত্রের ন্যায় ঝুলানো আছে। প্রতিটি সুতার দৈর্ঘ্য এবি এবং এসির দৈর্ঘ্য সমান। তাহলে এবি এসিতে টান বল কত বের করতে বলছে। তাহলে চলুন এই প্রবলেমটাকে আমরা যদি ইন জেনারেল একটু চিন্তা করি। ইন জেনারেল চিন্তা করলে প্রবলেমটাকে ধরুন এটা হচ্ছে ছবির ফ্রেমটা, ছবির ফ্রেমের ঠিক মাঝখান থেকে ওজন কাজ করে। ওজন কাজ করবে কোন দিকে? ওজন সোজা নিচের দিকে কাজ করে, এটা ডাব্লিউ। খুবই ভালো কথা। তাহলে ওজনটাকে ব্যালেন্স করে রাখা হয়েছে। এই বস্তুটা কি নড়ে চড়ে না, তো বস্তুটা এখানে নড়তেছে চড়তেছে না, তার মানে এখানে অবশ্যই বলের সাম্য এস্টাবলিশড হয়ে আছে। তাহলে যদি বলের সাম্য এস্টাবলিশড হয়ে থাকে, আমি সুতাগুলো আগে আঁকি। দেখেন এখানে একটা সুতা আছে, এখানে একটা সুতা আছে, দুটা সুতা আছে, এই যে বিন্দুটা। তাহলে ওজন ডাব্লুটাকে ব্যালেন্স করতে হবে, নাকচ করতে হবে। তাহলে ওজন ডাব্লুকে ব্যালেন্স বা নাকচ করতে হলে এই দিকে একটা টান বল টি আছে, এই দিকে একটা টান বল টি আছে। ওজন ডাব্লুটা অ্যাকচুয়ালি ব্যালেন্স হচ্ছে দুটো টান বল টি এর লব্ধির দ্বারা। সো এখানে আমাদের ওজনটা এই যে ধরেন এইভাবে যদি সোজা নিচে দিকে কাজ করে, দেখেন দুটো টি কাকে ব্যালেন্স করতেছে? ওজন ডব্লুকে ব্যালেন্স করতেছে। এখন আমি এইটার সলিউশনটা দুই ভাবে করা যায়। তাহলে আমরা প্রথম পদ্ধতি 1, আমরা প্রথম যে পদ্ধতিটা এটাকে সলভ করতে চাই সেটা হচ্ছে আমি এখানে বলগুলির উপাংশে ভাগ করে নিব। এই যে দেখেন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে খেয়াল করি এই টি এর এই বরাবর একটা উপাংশ আছে, এই বরাবর একটা উপাংশ আছে, এই টি এরও এই বরাবর একটা উপাংশ আছে, এই বরাবর একটা উপাংশ আছে। তাহলে এই যে এ অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, টি এর এই বরাবর যে উপাংশটা কাজ করতেছে সেটা হচ্ছে টি কস থিটা। তাহলে এইখানে একটা টি কস থিটা আসলো, আবার এটা থেকে আর একটা টি কস থিটা আসলো, দুটো টি কস থিটা আসলো। ডান পাশে এটা তাহলে টি সাইন থিটা, এইখানেও এটা টি সাইন থিটা। তাহলে দেখেন তো দুটো টি কস থিটা অ্যাকচুয়ালি ওজন ডাব্লিউটাকে ব্যালেন্স করতেছে। তাহলে 2t cos থিটা ইকুয়ালস টু ওজন ডব্লিউ, বা t ইকুয়ালস টু ডব্লিউ বাই 2 cos থিটা। এখন আমি যদি কোনোভাবে থিটার মান জেনে যাই তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি ডব্লিউ তো জানি, ডব্লিউ সমান এম জি, এম কত 10 কেজি, জি 9.8, আমার দরকার cos থিটার মান। তাহলে আমি এখন এই ট্রায়াঙ্গেলটা, এই যে ছোট একটা ট্রায়াঙ্গেল, এটা থেকে ইজিলি থিটার মান বের করতে পারবো। চলেন তাহলে দেখি আমরা একটু এখানে পয়েন্টগুলোকে যদি পিন পয়েন্ট করি, আবারও এ বি সি পয়েন্টগুলোকে পিন পয়েন্ট করব। আমার এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, আমি এখানকার পয়েন্টটাকে বলি ডি। তাহলে আমি একটু চিত্রটা ডান পাশে বড় করে আঁকি আপনাদের বোঝার সুবিধার্থে। চলেন চিত্রটাকে একটু বড় করে আঁকতেছি আমি। এ বি সি ডি। এখন দেখেন এই যে বিসিটা, যে এই বিসি এর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার। বিসি এর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তাহলে বিডি 10 সেন্টিমিটার, ডিসি 10 সেন্টিমিটার। এরপর দেখেন এই জায়গায় এই দৈর্ঘ্যটুকু 8 সেন্টিমিটার, তার মানে এডিটা হচ্ছে আসলে 8 সেন্টিমিটার। এইবার আমার জানার দরকার হচ্ছে এইখানকার থিটাটা, এই যে এই থিটাটা, এই থিটাটা, তাহলে এইটা থিটা আমার। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এ বি ডি এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে 8 আর 10 অতিভুজটা রুট ওভার 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে এ বি ইকুয়ালস টু রুট ওভার 164। তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ,
cos থিটা সমান এখানে এই থিটার জন্য ভূমি কোনটা, এই থিটার জন্য ভূমি কি বিডি, এই ভুল করেন না, এই থিটার জন্য ভূমি কোনটা, কোন সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। অলস মাথায় রাখবো, কোণের সাথে লাগোয়া ছোট বাহুটা ভূমি, কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে এইখানে এই থিটার জন্য ভূমি কি এডি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত এবি। তাহলে এডি কত পেয়েছি, এডি 8 সেন্টিমিটার, এবি √164। তাহলে আমার mg বাই 2 cos থিটা, m হচ্ছে 10, g হচ্ছে 9.8, 2 cos থিটা, 2 ইন্টু cos থিটা হচ্ছে 8/√164। তাহলে এই ভ্যালুগুলো দিয়ে যদি ক্যালকুলেট করি, আলটিমেটলি আপনারা একটু ক্যালকুলেশনগুলো আপনারা একটু বুঝে শুনে করবেন। মানে আমি অনেক সময় যখন এই ক্লাসগুলো নিই লাইভে, তখন দেখা যায় যে আমার হয়তো বা ক্যালকুলেশনগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে না, ভুল হতেই পারে, আমি হিউম্যান বিং। সো আপনারা ক্যালকুলেশনগুলো করবেন। আমার ক্যালকুলেশনে এখানে মানটা আসতেছে 78.438, 78.438 নিউটন। সো এটা হচ্ছে আমাদের তাহলে কি, এই যে খেয়াল করেন কি বল, সুতার টান বল, যে সুতায় কতটুকু টান বল, প্রতিটি সুতায় কতটুকু টান বল আছে সেটা আমরা পেয়ে গেলাম। এটা ছিল পদ্ধতি 1। এখন আমরা সেম ম্যাথটা যদি সেকেন্ড পদ্ধতিতে করতে চাই, আরেকটা পদ্ধতিতে করতে চাই, চলেন দেখি। পদ্ধতি 2, পদ্ধতি 2, অনেকেই সামান্তরিক সূত্র দিয়ে জিনিসটা করতে চান। সো পদ্ধতি 2টা হচ্ছে সামান্তরিক সূত্র ব্যবহার করা। তাহলে যদি আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে এই ম্যাথটাকে আবার করতে চাই, দেখেন গল্পটা হচ্ছে দুটো টি, এটাও টি, এটাও টি, দুটো টি কাজ করতেছে, একটু মানে হচ্ছে হেলে গেছে একটা টি, পুরা সিমেট্রিক হয় নাই, করে নিচ্ছি। এই যে দুটো টি আছে, অ্যাকচুয়ালি একবারে না আঁকলে এগুলা মানে হচ্ছে ঝামেলা করে। এইটা একটা টি, এইটার একটা টি, নাইস। ওজন ডাব্লিউ এখানে কাজ করতেছে। এই যে দুটো টি আছে, এই দুটো টি এর মাঝখানের কোণটা, এটা থিটা আর এটা থিটা। তাহলে দুটো টি এর মধ্যবর্তী কোণ কত, দুটো টি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা। এবং লব্ধি বলটা তাহলে কাজ করে এফ, সোজা এই বরাবর লব্ধি বল কাজ করবে, লব্ধি বল কাজ করবে আমাদের সোজা এই বরাবর, এটা লব্ধি বল এফ। তাহলে লব্ধি বল এফ ইকুয়ালস টু কত, লব্ধি বল এফ ইকুয়ালস টু √t² প্লাস t² প্লাস 2 ইন্টু টি ইন্টু টি ইন্টু cos 2 থিটা। তাহলে √2t² প্লাস 2t² cos 2 থিটা। তাহলে আমরা এখানে √2t² যদি কমন নেই, 1 প্লাস cos 2 থিটা। এখন 1 প্লাস cos 2 থিটা মানে আসলে কত, দেখেন আমরা cos 2 থিটার যে সূত্র জানি, এটা হচ্ছে ইকুয়ালস টু 2 cos² থিটা মাইনাস 1। তাহলে 1 প্লাস cos 2 থিটা, এটা আমাদেরকে দিবে 2 cos² থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটা আমাদেরকে দিবে 2 cos² থিটা, 2t² ইন্টু 2 cos² থিটা। তাহলে আলটিমেটলি কিন্তু 2t cos থিটাই পাচ্ছেন। তাহলে সামান্তরিক সূত্র দিয়ে করেও আপনি কি পাচ্ছেন, 2t cos থিটা পাচ্ছেন। এখন এই এফ আর ডাব্লিউ পরস্পর সমান, সুতরাং আপনি আলটিমেটলি কি লিখতেছেন একটু দেখেন তো, এফ ইকুয়ালস টু ডাব্লিউ, এফ ইকুয়ালস টু ডব্লিউ, বা এফ মানে তো 2t cos থিটা,
আর ডাব্লিউ মানে তো এমজি। তাহলে আমরা এখানে টি ইকুয়ালস টু পাবো এমজি বাই 2 কস থিটা। দেখেন ঘুরে ফিরে একই জিনিসে আসতেছে। তাহলে আপনি উপাংশ দিয়ে করেন আর সামান্তরিক সূত্র দিয়ে করেন, আপনার কিন্তু টান বলের যে ইকুয়েশন বলেন বা টান বলের মান বলেন একই আসবে। সো আশা করি জিনিসটা ইনশাল্লাহ বুঝতে পারছেন। তাহলে দেখেন এই যে সাম্য বলের সিনারিও থেকেও টান বল কিন্তু এখানে বের করা পসিবল। ওকে, আমরা এখন যে জায়গাটায় আসব সেটা হচ্ছে আমরা বল সমূহের যে প্রকারভেদ, মৌলিক বল সমূহের আলোচনা। সো অ্যাকচুয়ালি মৌলিক বল কি? মৌলিক বল হচ্ছে যে সকল বল অন্য কোনো বলের উপরে নির্ভরশীল না, বা যেসব বল মূল বা অকৃত্রিম, অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্যান্য বলে এসব বলের প্রকাশ ঘটে, তাদের মৌলিক বল বলে। তার মানে যে বলগুলি কারো উপরে নির্ভরশীল না। দুনিয়ার সকল বলকেই মৌলিক বলগুলি দ্বারা কোনো না কোনোভাবে ডিফাইন বা সংজ্ঞায়িত করা পসিবল। সো মৌলিকতা অনুসারে প্রকৃতিতে আমরা 4 ধরনের বল দেখি। অন্য যে কোনো ধরনের বলকেই 4টি বলের যে কোনো একটি বা একাধিক বল দ্বারা কি করা যায়? ব্যাখ্যা করা যায়। তাহলে এই 4টা যে মৌলিক বল আছে, 4টা মৌলিক বল কি কি? প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এবং দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। আমরা এই জিনিসগুলো কিন্তু 9-10-এও আপনারা পড়ে আসছেন, জাস্ট একটু রিমাইন্ডার রিভিউ। সো আমরা এখন মৌলিক বলগুলির ভূমিকাগুলো দেখব, যে নেচার বা প্রকৃতিতে মৌলিক বলগুলি আসলে কি টাইপের ভূমিকা পালন করে। 1 নম্বর পয়েন্টটাই দেখেন, সবল নিউক্লিয় বলের কারণে প্রোটন ও নিউট্রন একত্রে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠন করে, এবং এই বলের বাহক কণিকা হলো মেসন এবং গ্লুয়ন। ইনফরমেশনগুলো মাথায় রাখেন, এমসিকিউ বা মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইভেন বুয়েটের প্রিলিতেও কিন্তু কিছু এমসিকিউ থাকে। সো ইনফরমেশনগুলো জরুরি, যে সবল নিউক্লিয় বলে আসলে একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ রাখতে ভূমিকা পালন করে। ওকে, 2 নম্বরে আসি, বিটা যে ক্ষয়, বিটা রশ্মি আসলে কি? ইলেকট্রনই। সো আমরা এই বিটা রশ্মি নিয়ে আরো ডিটেলস পড়ব হচ্ছে কোন চ্যাপ্টারে? পদার্থবিজ্ঞান 2য় পত্রে। আমরা যখন এই পরমাণুর গঠন এবং নিউক্লিয়ার পদার্থবিদ্যা অধ্যায়টা পড়ব, তখন অ্যাকচুয়ালি এইটার আরো ডিটেলস আমরা পড়ব। সো আপাতত আমরা জাস্ট মাথায় রাখি, দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়। এই বলের বাহক কণিকা WZ বোসন। সো এখন আবার WZ বোসন কি সেটা নিয়ে বেশি মাতামাতি করার দরকার নাই। চ্যাটজিপিটি আছে, গুগল আছে, গুগল করে নিন। এবার আসেন তড়িৎ চৌম্বক বল, এইটার জন্য অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের চারপাশে কি আছে? ইলেকট্রন আছে। সো নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনটা যে আছে, এদের মধ্যে কি একটা তড়িৎ বল কাজ করে না? ভিতরে নিউক্লিয়াসে আছে কি? প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, বাইরে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে পজিটিভ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এখন তাহলে ইলেকট্রন কেন যে নিউক্লিয়াসের গায়ে আশ্রে পড়ে না, এই প্রশ্ন আবার করেন না, কারণ ওখানকার বিস্তারিত আলোচনাও আপনার পরমাণুর গঠনে হবে। এখন মাথায় রাখেন যে এই যে তড়িৎ আকর্ষণ বলটা, এটা আসলে কেন্দ্রমুখী বল তৈরিতে ব্যয় হয়ে যায়। সো ওইটার ডিটেলস নেই, এখন আমরা টানাহেঁচড়া করতেছি না। মাথায় রাখি যে তড়িৎ চৌম্বক বলের কারণে আমাদের ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়ে পরমাণু গঠন করে। এই আবদ্ধ হওয়া মানে আবার মিশে যাওয়া না, এই আবদ্ধ হওয়া মানে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। সো বইয়ে যেভাবে বলা আছে আমি ল্যাঙ্গুয়েজটা ওইভাবে রাখছি। এই বলের বাহক কণিকাকে ফোটন। নেক্সট আসি। আচ্ছা এখানে একটু বলে দেই যে দেখেন, আলো একটা তড়িৎচৌম্বক তরঙ্গ। তাহলে আলো যদি তড়িৎচৌম্বক তরঙ্গ হয়, আলোকে আমরা অ্যাকচুয়ালি ফোটন দ্বারা ডিফাইন করি। সো আমি হালকা জাস্ট একটু এক্সপ্লেন করে রাখতেছি যে আমার তড়িৎচৌম্বক তরঙ্গ যেহেতু আলো, সো আলো ফোটনের প্যাকেট, সেখান থেকে আপনি মনে রাখেন এই বলের বাহক কণিকা ফোটন। এখন এই বলের বাহক কণিকা কেমনে ফোটন হইলো, কি হইলো না হইলো, এটা অ্যাকচুয়ালি আপনার এই মুহূর্তে আমাদের এইচএসসির আলোচনার বিষয়বস্তু না। 4 নম্বরে আসি,
মহাকর্ষ বল নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে। দেখেন সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরতেছে। আমাদের যে গ্যালাক্সিটা, এই গ্যালাক্সিটা হচ্ছে আকাশ গঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি। তাহলে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা যে তৈরি হলো, এই গ্যালাক্সিতে এতগুলা নক্ষত্র কিভাবে পরস্পরের সঙ্গে ইন্টারেক্ট করতেছে, সেটা মহাকর্ষ বলের মাধ্যমে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারি, মহাকর্ষ বলের পাল্লা অ্যাকচুয়ালি অসীম। ওকে, এখন মৌলিক বলগুলোর তীব্রতা ও পাল্লার তুলনা আমরা এখন একটু দেখব যে মৌলিক বলগুলি আছে এদের কোনটার তীব্রতা কিরকম, পাল্লাটা কার কত, সেগুলো আমরা একটু দেখব। সো এখানে দেখার আগে একটু আমরা মাথায় রাখি, প্রফেসর আব্দুস সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসও, এই তিনজন বিজ্ঞানী দীর্ঘদিন গবেষণা করে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন, যা সালাম ওয়াইনবার্গের তত্ত্ব নামে পরিচিত। আমরা এই তত্ত্বে যাব না, আমি এখন যেটা করব সেটা হচ্ছে চারটা মৌলিক বলের মধ্যে একটু তুলনা করব। সো আমি একটু জাস্ট চার্ট আকারে জিনিসটাকে তৈরি করে দিব। চারটা মৌলিক বল যেহেতু, থাকুক, আমি জাস্ট মোটামুটি চারটা ভাগে ভাগ করে দিলাম বোর্ডটাকে। সো চারটা মৌলিক বল, প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎ চৌম্বক বল, সবশেষটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে মহাকর্ষ বলের সক্রিয়তাকে যদি আমরা 1 বলি, যে মহাকর্ষ বলটা 1 গুণ, তাহলে আপেক্ষিক সক্রিয়তা বলে মহাকর্ষ বলটা যদি 1 হয়, দুর্বল নিউক্লিয় বলটা 10 পাওয়ার 25 বা 26, এক এক বই আসলে এক এক ডেটা দেওয়া আছে, 10 পাওয়ার 25 বা 26, কোথাও কোথাও 24ও আছে। তড়িৎ চৌম্বক বলটা হচ্ছে 10 পাওয়ার 36, এখানেও ভিন্নতা দেখবেন। সবল নিউক্লিয় বল 10 পাওয়ার 38। আমি সাধারণত 9-10-এর বইগুলো ফলো করি। সো 9-10-এ যেহেতু বোর্ডের বই আছে, বোর্ডের বই আপনারা একটু খুললে 9-10-এর বইয়ে দেখবেন তড়িৎ চৌম্বক বলটা হচ্ছে 10 পাওয়ার 36 গুণ, সবল নিউক্লিয় বল হচ্ছে 10 পাওয়ার 38। সবল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বল থেকে 100 গুণ শক্তিশালী। আর দুর্বল নিউক্লিয় বল 9-10-এর বইয়ে লেখা আছে তড়িৎ চৌম্বক বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ কম শক্তিশালী। তাহলে ট্রিলিয়ন গুণ হলে 10 পাওয়ার 12, এখানে এই যে দেখেন 10 পাওয়ার 11 আমি লিখছি অ্যাকচুয়ালি। সো 10 পাওয়ার 24ও হতে পারে। এটা একটু হচ্ছে আপনি যে বইটা ফলো করেন সেই বই অনুযায়ী লিখবেন, সমস্যা নেই। এবার আসেন, মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, পাল্লা অসীম। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10 পাওয়ার -18 মিটার। তড়িৎ চৌম্বক বলের পাল্লা অসীম, সবল নিউক্লিয় বলের পাল্লা 10 পাওয়ার -15 মিটার। সো এটা হচ্ছে আমাদের পাল্লা। ওকে, আসেন এরপর আমরা যদি খেয়াল করি, মহাকর্ষ বল এটা একটা আকর্ষণধর্মী বল। দুর্বল নিউক্লিয় বল আকর্ষণধর্মী বল। একমাত্র তড়িৎ চৌম্বক বল যেটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণধর্মী বল।
দুটোই হতে পারে। আর সবল নিউক্লিয় বল হচ্ছে আকর্ষণধর্মী বল। সো এই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা লিখে দিই, এটা কি পাল্লা, এটা পাল্লা, এটা হচ্ছে পাল্লা। সো এটা হচ্ছে মৌলিক বলগুলির তীব্রতা এবং পাল্লার তুলনা। ঠিক আছে, তাহলে আমাদের মৌলিক বলের আলোচনা এই পর্যন্তই শেষ। আজকের লেকচারে লাস্ট যেটার আলোচনা করব আমি, সেটা হচ্ছে গতি সংক্রান্ত নিউটনের তিনটা যে সূত্র আছে, এই তিনটা সূত্রের স্টেটমেন্টগুলো দেখব এবং বেসিক আলোচনাটা করব। এর ডিটেলস আলোচনা পরবর্তী লেকচারে আসবে। তাহলে দেখেন, গতি সংক্রান্ত নিউটনের সূত্রাবলীর প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সো আমরা একটু জিনিসটাকে ডিফারেন্টলি চিন্তা করি, যে বাহ্যিক বল যদি প্রয়োগ করি, বাহ্যিক বল প্রয়োগে আমাদের যদি বস্তুটার অবস্থার পরিবর্তন আমরা করতে বাধ্য না করি, তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। এখন এই গতির প্রথম সূত্র থেকে আমরা অ্যাকচুয়ালি বলের গুণগত ধারণা পাওয়া যায়। এখন গুণগত ধারণা মানে অ্যাকচুয়ালি কি? গুণগত ধারণা মানে হচ্ছে আসলে সংজ্ঞা। গুণগত ধারণা মানে বলের সংজ্ঞা পাওয়া যায়। সো যদি টোটাল এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বলগুলোর লব্ধি 0 হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি দেখেন কি হয়, এম এ ভেক্টর সমান 0 হচ্ছে, বা এ ভেক্টর সমান 0 হয়ে যাচ্ছে। এখন এ ভেক্টর মানে শেষ বেগ ভেক্টর মাইনাস আদি বেগ ভেক্টর ডিভাইডেড বাই টাইম টি 0 হয়ে যাচ্ছে। তার মানে শেষ বেগ ভেক্টর মাইনাস আদি বেগ ভেক্টর, এটা সমান 0 হলো শেষ বেগ ভেক্টর সমান আদি বেগ ভেক্টর। ভেক্টর আকারে দেখলে যে সুবিধাটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন। এখন তাহলে বাহ্যিক বল যখন আমি প্রয়োগ করতেছি, লব্ধি বলটা যদি 0 হয়, সেক্ষেত্রে আদি বেগ শেষ বেগের মান এবং দিক সমান হচ্ছে। তার মানে বস্তু যদি স্থির থাকে, স্থির থাকবে। গতিশীল থাকলে একই বেগ বজায় রাখবে এবং তার দিক একই থাকবে। এই জন্যই কিন্তু বলা হয় সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা ছিল আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কি হয়? সেদিকেই ঘটে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণগত ধারণা পাওয়া যায়। বলের পরিমাণগত ধারণা পাওয়া যায়। তার মানে সামেশন অফ এফ সমান এম এ, এটা কিন্তু দ্বিতীয় সূত্র থেকে আসা। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এফ সমান এম এ লিখতেছি না, কারণ সাধারণভাবে কোনো একটা জায়গায় একাধিক বলই কাজ করে, এই জন্য আমি সবসময় সামেশন অফ এফ সমান এম এ লিখতেছি। ওকে, তৃতীয় সূত্রটা কি? প্রতিটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে তৃতীয় সূত্র থেকে আমরা কি কি জিনিসপত্র পাবো? প্রথম কথা হচ্ছে তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতা পাওয়া যায়।
এখন দেখেন আপনি যখন একটা দেয়ালে ঘুষি মারতেছেন, দেয়ালকে আপনি একটা ক্রিয়া দিলেন, তাহলে দেয়ালও আপনার হাতের উপরে একটা কি দিবে, প্রতিক্রিয়া দিবে। একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছেন, দেয়াল আপনাকে প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে জিনিসটা খুব সিম্পল, যে ধরেন আমি যদি এখানে দুইটা বস্তু, একটা বস্তু এখানে আছে, সঙ্গে আর একটা বস্তু আছে, এই দুইটা বস্তু ধরুন এটা 10 কেজি, এটা 5 কেজি, এখানে আপনি একটা 70 নিউটন বল দিলেন, তাহলে 10, 5, 15 কেজি আপনি বল দিচ্ছেন কত, 70 নিউটন না দিয়ে এটাকে 60 নিউটন বলি, এখানে আমি 60 নিউটন বল দিলাম। তাহলে এখানে এই বস্তুদ্বয়ের মাঝে যেখানে স্পর্শ তল, যেখানে বস্তুদ্বয় পরস্পরকে স্পর্শ করছে, এই যে এই জায়গাটুকুতে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। তাহলে এইখানে ক্রিয়া প্রতিক্রিয়া কত সেটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করেন এই যে সিস্টেমটা 10, 5, 15 কেজি 60 নিউটন বল, গোটা সিস্টেমের ত্বরণ A ইকুয়ালস টু 60 নিউটন ডিভাইডেড বাই 15। গোটা সিস্টেমটার ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইবার একটু খেয়াল করেন যে ধরেন এইখানে যদি ক্রিয়া হয় F, তাহলে প্রতিক্রিয়াও হবে কত? F। ক্রিয়া প্রতিক্রিয়া 10 কেজি ভরের বস্তু 5 কেজি ভরের বস্তুকে F বলে ক্রিয়া দিচ্ছে, তাহলে 5 কেজি ভরের বস্তু 10 কেজি ভরের বস্তুকে ঠিক F পরিমাণ প্রতিক্রিয়া দিবে। তাহলে F এর মান কত? আমরা F এর মানটা কিভাবে পাবো একটু খেয়াল করেন। 10 কিলোগ্রাম ভরের বস্তুর ত্বরণ কত? 4 না? কিন্তু এর পিছনে বল কত দিচ্ছেন আপনি? 60 নিউটন বল দিচ্ছেন। তাহলে দেখেন 60 মাইনাস F ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 4। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 10 কেজি ভরের বস্তুর উপরে বল দেওয়া হচ্ছে কত? 60 নিউটন। এর সামনে একটা 5 কিলোগ্রাম ভরের বস্তু আছে, ও 10 কিলোগ্রাম ভরের বস্তুকে কি দিচ্ছে? প্রতিক্রিয়া দিচ্ছে। কত প্রতিক্রিয়া দিচ্ছে? F। তাহলে 60 নিউটনের উল্টো দিকেই F প্রতিক্রিয়া বল কাজ করতেছে। তাহলে 60 মাইনাস F ডিভাইডেড বাই 10 সমান কত হবে? ত্বরণ 4। তাহলে প্রযুক্ত বল মাইনাস এখানকার এই প্রতিক্রিয়া বলটা আসলে বাধাজনিত বল হিসেবে কাজ করতেছে। 60 মাইনাস F ডিভাইডেড বাই ভর 10 ইকুয়ালস টু কত? 4। তাহলে এখানে দেখি 60 মাইনাস F দ্যাট ইজ ইকুয়ালস টু 40। তাহলে F ইকুয়ালস টু 20 নিউটন। ক্রিয়া প্রতিক্রিয়া বল কত? 20 নিউটন। চলেন একটু মিলাই। 5 কিলোগ্রাম ভরের বস্তু ক্রিয়া পাচ্ছে কার কাছ থেকে? 10 কিলোগ্রাম ভরের বস্তু থেকে। সেই ক্রিয়াটা কত? 20 নিউটন। তাহলে 20 নিউটন ক্রিয়ার জন্য তার যে ত্বরণ 5 কিলোগ্রাম ভরের বস্তুর, এ সমান তো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারই। তাহলে দেখেন তো 5 কিলোগ্রাম ভরের বস্তু কত ক্রিয়া পাচ্ছে? ক্রিয়া পাচ্ছে 20 নিউটন। তার ভর কত? 5 কেজি। তাহলে ত্বরণে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে দুইটা বস্তু যদি সংযুক্ত অবস্থায় থাকে, আপনি যদি ধাক্কা দেন বা ঠেলা দেন, তখন তাদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া এইভাবে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর উপরে কাজ করে না, ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এবং আমি যখন আপনাদেরকে লিফটে ওজনহীনতা বা আপাত ওজন বাড়ে কমে কিভাবে পড়াবো, তখন এটা নিয়ে একটু টানা হেঁচড়া করব। আসলে আমাদের যে লিফটটা আমাদের উপরে যে বল প্রয়োগ করে, সেটা কিন্তু আসলে প্রতিক্রিয়া বল না। যদিও আমাদের বইপত্রগুলোয় প্রতিক্রিয়া বল বলা হয়েছে, এটা ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া বল না। কারণ মাথায় রাখতে হবে, ক্রিয়া প্রতিক্রিয়া বল আসলে একই ধরনের বল হতে হবে। সো ওজনের যে বিপরীতে বলটা কাজ করে, আমরা যে কমন মিস্টেকটা করি, ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমি দাঁড়িয়ে আছি গ্রাউন্ডে, তাহলে আমি মাটির উপরে যে বলটা দিচ্ছি ওজন W, এখন মাটি আমাকে ধরে রাখছে, এই বলটা আমাদের বইপত্রগুলায় আর দিয়ে সূচিত করা হয়েছে। এই আরটা W এর প্রতিক্রিয়া বল না। কেন? কারণ হচ্ছে ওজন এটা তো মহাকর্ষ বল।
তাহলে আমার প্রতিক্রিয়া বল মহাকর্ষজনিত বলই হতে হবে। সো পৃথিবী আমাকে টানতেছে, এটা যদি ক্রিয়া হয় এটার প্রতিক্রিয়া হচ্ছে আমি পৃথিবীকে টানতেছি। অ্যাকচুয়ালি মাটি আমাকে যে বল দিচ্ছে এই বলটা আসলে নর্মাল ফোর্স, অভিলম্ব বল। সো আমরা এইটার ডিটেলস টানাহেঁচড়া করব হচ্ছে যখন একটা লিফট সমতরণে উপরে উঠবে, সমতরণে নিচে নামবে, বা লিফটে একটা ব্যক্তির ওজন কিভাবে চেঞ্জ হবে সেখানে এইটার ডিটেলস আলোচনা করব। জাস্ট আপাতত মাথায় রাখেন আমি যে দাঁড়িয়ে আছি, ওজন আমি নিচের দিকে অ্যাপ্লাই করছি, এটার প্রতিক্রিয়া বল উপরের দিকে আরটা না। সো এই আরটা হচ্ছে অভিলম্ব বল, যেটা আমাদের বইপত্রগুলায় অভিলম্ব প্রতিক্রিয়া বল হিসেবে লেখা হয়েছে। আশা করি এটা নিয়ে কারো কোনো ইনশাআল্লাহ কনফিউশন নেই। ওকে, তাহলে আমাদের নিউটনিয়ান বলবিদ্যার লেকচার এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ সবার সঙ্গে পরবর্তী লেকচারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।